আসসালামু আলাইকুম এভরিওয়ান। টাইটেল দেখার পর অনেকের মাথায় এইটা ঘুরপাক খাইতেছে যে যেই লাও সেই কদুর মানে কি। আরে ভাই, যেটা হচ্ছে স্পার্ক গো 2024 সেটা হচ্ছে স্পার্ক 20C, মানে দুইটা দেখতে একই রকম, বাট দুইটার বিচিতে আরে থুক্কু। মানে আগের বারের থেকে এখানে অনেকটা ইমপ্রুভ করা হয়েছে ক্যামেরা, র্যাম, রোম, চিপসেট, বাট এইখানে সব থেকে বড় কোপটা টেকনো দিয়ে দিছে। অ্যান্ড এইটার প্রাইস ধরা হয়েছে 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ, 14,500 টাকা। বাট এইটাতে চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G36। তো এই ফোনটা আসলে কেমন হবে? 14,500 টাকা প্রাইস পয়েন্টে আপনি নিবেন কি নিবেন না, আসলে কেমন ছিল ক্যামেরা, ব্যাটারি, সব কিছু নিয়ে আলাপ আলোচনা করবো। তাই ভিডিওটা ফুল দেখবেন। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে মির মোবাইল নেটওয়ার্ক। তাদের কাছে আপনারা টেকনোর সকল স্মার্টফোন পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন, জ্ঞানীভাইয়ের সাবস্ক্রাইবার হয়ে থাকলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক দিয়ে এই ফোনটা হচ্ছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন। যদিও দূর থেকে দেখে অনেকটাই স্পার্ক গো 2024 এইটার মতোই লাগে, তবে এখানে কিছুটা কাস্টমাইজ করা হয়েছে। যেমন এটার কালারটা চেঞ্জ করা হয়েছে, আর এটার ব্যাকপার্টে খাঁচকাটা টাইপের একটা ডিজাইন দেওয়া হয়েছে, যেটা দেখতে সুন্দর লাগে। ইভেন হচ্ছে এইটার জন্য ফিঙ্গার ক্যাচ করে না, আর এটা স্লিপারই ছিল না। তবে প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য অবশ্যই দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। আর এটার যে ক্যামেরা মডিউলটা আছে, এটা হচ্ছে এই ফোনের লোকটাকে আরও বেশি গর্জিয়াস করে তোলে। তবে এটা একটা খারাপ দিক আছে, এটা উঁচু, যার জন্য কোথাও যদি আপনারা রাখেন এটাতে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এর সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, তেমন কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নাই। তবে আরেকটু ফাস্ট হইলে ভালো হইতো, কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছি। আর এর থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। আর এর ওয়েট কত এইটা অ্যাকুরেটভাবে কোথাও পাই নাই, তারপরে আমার কাছে 190 গ্রামের মতো লেগেছে। তবে ভালো ব্যাপার যে এইটার ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো ছিল, যেখানে স্পার্ক গোটা একটু বেশি ওয়েট ফিল হয়, তবে এইটার ওয়েট ডিস্ট্রিবিউশন সত্যিকার অর্থেই ভালো ছিল। আর কর্নারগুলো হচ্ছে যে কার্বি টাইপের হওয়ার জন্য ধরে ভালো গ্রিপ পাচ্ছিলাম, তেমন কোনো রকম প্রবলেম হয় নাই, যার জন্য লং টাইম ব্যবহার করে ওই রকম প্যারা খায় নাই। অ্যান্ড ভালো ব্যাপার যে এখানে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, যদিও এটা আপনারা ফুল সাউন্ড দিয়ে যখন শুনবেন তখন কিছুটা ডিস্টোরশন খেয়াল করবেন। আর এটার যে নিচের স্পিকারটা আছে এইখান থেকে মূলত বেশি সাউন্ডটা আসে। তারপরে ভালো ব্যাপার যে এখানে ডুয়াল স্পিকার দিয়েছে। অ্যান্ড এখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। অ্যান্ড এখানে টাইপ সি পোর্ট দিয়েছে, ইভেন হচ্ছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও অ্যাভেলেবেল আছে। তো এর ডিসপ্লের দিকে আসলেই পাচ্ছেন বিশাল একটা 6.6 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 267 পিপিআই। অ্যান্ড এইখানেও পাঞ্চল ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এখানেও আইফোনের ছোঁয়া আছে, কেননা এখানে যে পাঞ্চলটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো, যেমন হচ্ছে ফোন চার্জ দেওয়া, ইভেন হচ্ছে নোটিফিকেশন আসতেছে তখন হচ্ছে এটা ডাইনামিক বার হিসেবে কাজ করে। অ্যান্ড ভালো ব্যাপার যে এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, তবে 720p হওয়ার জন্য অবশ্যই কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন, তবে কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই। অ্যান্ড ভালো ব্যাপার যে টেকনো এখানে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট দিয়েছে, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইভেন হচ্ছে স্ক্রোলিং করতেছিলাম তখন হচ্ছে যে কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। তবে কিছু কিছু ওয়েবসাইটে গিয়ে এটা অ্যাকুরেটভাবে 90 হার্টজ কাজ করে না। তবে ভালো ব্যাপার যে এইটার যে চিন অ্যান্ড বেজেল এটা আমার কাছে মিনিমালি লাগছে, বাট এইখানে কোনো রকম প্রোটেকশন নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এটার যে পাঞ্চলটা আছে এর কর্নারে কিছুটা কালচে ভাব খেয়াল করেছি, যেটা এই প্রাইস পয়েন্টে রেগুলারে। তবে এখানে প্রোটেকশন দিলে আরেকটু ভালো হইতো, ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। আর এইটার পিক ব্রাইটনেস হচ্ছে যে 400 নিটস, বাট ভালো ব্যাপার যে এইটা খাতা কলমে 400 হইলেও অন্যান্য 400 ওলা ডিসপ্লে থেকে এটা অনেকটা ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, যেটা হচ্ছে ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম। বাট ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্যারা খাবেন, তাছাড়া এমনিতে ডিসপ্লেটা ঠিকঠাকই ছিল। এই ফোনটাতে সব থেকে বড় যে আপগ্রেডটা করা হয়েছে সেটা হচ্ছে এর ক্যামেরা। এইটাতে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর এটা হচ্ছে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে আমার কাছে সত্যিকার অর্থে ভালো লেগেছে। ইভেন হচ্ছে টেকনো এখানে অনেকটা ইমপ্রুভ করেছে।
যেমন হচ্ছে আপনারা দিনের বেলাতে ভালো আলোতে যখন ছবি তুলবেন, ছবিতে ডিটেলস শার্পনেস সব কিছুই ঠিকঠাক ছিল, যথেষ্ট ব্রাইট ইমেজ ক্যাপচার করে। অ্যান্ড এইটা হচ্ছে কিছুটা স্যাচুরেটেড কালার প্রডিউস করে, যেটা হচ্ছে অনেকের কাছেই ভালো লাগবে। অ্যান্ড এইটার যে পোর্ট্রেট মোডটা আছে, এইখানে আগের বারের থেকে সত্যিকার অর্থে ইমপ্রুভ করা হয়েছে। যেমন হচ্ছে আগের বার ছবি তুলে ব্যাকগ্রাউন্ডে এতটা ব্লার অ্যাড করতো না, বাট এখানে হচ্ছে যে ভালোই ব্লার অ্যাড হয়। ইভেন হচ্ছে এই ডিরেকশনও ভালো ছিল। বাট যখন হচ্ছে লো লাইটে গিয়ে ছবি তুলবেন, তখন হচ্ছে হিউম্যান ফেসটাকে কিছুটা কালচে করে দেয়। ইভেন হচ্ছে চোখের যে এরিয়াটা আছে এটা কিছুটা কালচে হয়ে যায়, তখন হচ্ছে দেখতে কিছুটা খারাপ লাগে। তো এই জিনিসটা হচ্ছে যে একটু ইমপ্রুভ করার দরকার। তবে ফ্রন্ট ক্যামেরাতে আগের বারের থেকে অনেকটা ইমপ্রুভ করা হয়েছে, যদিও এখানে 8 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। বাট এখানে ডিটেলস শার্পনেস সব কিছুই ভালো ছিল, বাট কিছুটা রেডিস্টোন অ্যাড করে দেয়, যেটা হচ্ছে আমার কাছে খারাপ লাগে নাই। বাট আপনারা একটু এডিট করলে এটা দেখতে আরেকটু ভালো হবে। পারফরমেন্স নিয়ে বলতে গেলে টেকনো এখানে ক্রস কাটিং করেছে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G36, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। তো কিভাবে ক্রস কাটিং করছে সেইটা একটু বলি। এর আগে তাদের যে স্পার্কগো ছিল সেটাতে হচ্ছে তারা টাইগার T606 ব্যবহার করেছে, বাট এটাতে G36 যখন হচ্ছে দুইটা দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছি, ইভেন হচ্ছে আনতুতু দেখলাম সবগুলা পার্টেই হচ্ছে যে টাইগার T606 হচ্ছে এগিয়ে আছে। অ্যান্ড এই ফোনটা দিয়ে হচ্ছে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে সিঙ্গেল করে 195 অ্যান্ড মাল্টি করে 845 স্কোর করে, যেটা এই প্রাইস পয়েন্টে কখনোই মানায় না। অ্যান্ড এখানে আর একটু বেটার চিপসেট দিতে পারতো। যদিও র্যামের সুবাদে হচ্ছে যে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এইগুলা করে নিতে পারতেছিলাম, তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। বাট অ্যাপস ওপেনিং স্পিড স্লো মনে হয়েছে আমার কাছে। যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটার গেম প্লে নিয়ে এত কিছু আশা করেন না। তারপরে গেম প্লে করেছিলাম, ভালো ব্যাপার যে এইবার এইটা দিয়ে আপনারা অ্যাস্ট্রল 9 খেলতে পারবেন। গেম প্লে করেছিলাম, গেম প্লে ভালোই ছিল, বাট গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। তাছাড়া এমনিতে ভালোই খেলতে পারতেছিলাম। অ্যান্ড এটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল খেলেছি। কল অফ ডিউটি হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারতেছিলাম। তবে গেম প্লে আমার কাছে এতটা ভালো লাগে নাই, যেটা হচ্ছে টাইগার T606 ছিল। তারপরে হচ্ছে খেলতে পারবেন। অ্যান্ড অনেকক্ষণ খেলার পরে হচ্ছে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, প্লাস হচ্ছে ফোনটা হিট হইতেছিল। তাছাড়া যারা হচ্ছে টুকিটাকি গেম প্লে করেন, আব্বা আম্মাকে দিতে যাচ্ছেন, তাদের জন্য ঠিকঠাক আছে। বাট তারপরে টেকনো এখানে চাইলে মিডিয়াটেকের হিলিও G85টা দিতে পারতো। আর এর সফটওয়্যার পার্টে থাকছে Android 13 আউট অফ দ্য বক্স iOS 13। iOS 13 নিয়ে বলতে গেলে এইটা হচ্ছে আগের থেকে ক্লিন অ্যান্ড ব্লোটার ফ্রি হয়েছে। তারপরে এখানে কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আপনারা আনইনস্টল করতে পারবেন, আবার কিছু কিছু আনইনস্টল করা যায় না। এর জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, ইভেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম, টুকিটাকি অ্যাডের দেখা পেয়েছি, বাট এখানে তেমন কোনো বাকবাল্লুকের দেখা পায় নাই, ইভেন হচ্ছে ল্যাগ বা হিকাপেরও দেখা পায় নাই। তবে এটা দিয়ে হচ্ছে যে আপনারা কোনো রকম সফটওয়্যার আপডেট পাবেন না, এটা হচ্ছে নিশ্চিন্ত থাকেন। আর এইটাতে হচ্ছে যে যত রকম লাইট অ্যাপসগুলো আছে সেইগুলো ইনস্টল করবেন, যাতে করে এটা থেকে বেটার একটা আউটপুট পাবেন। এই ফোনটি ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে রেগুলার 60 হার্টজ ব্যবহার করে ডে টু ডে মাল্টিটাস্কিং, ছবি তোলা, টুকটাক গেম প্লে, অনলাইন ক্লাস এইসব কাজ করে হচ্ছে যে টেনে টুনে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। বাট যারা হচ্ছে হেভি ইউজার, যেমন হচ্ছে 90 হার্টজ ব্যবহার করবেন, গেম প্লে করবেন, তারা হচ্ছে যে একটানা গেম প্লে করলে 5 থেকে 5.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেতে পারেন। তাছাড়া যারা হচ্ছে সবকিছু মিলায় ইউজ করেন তারা হচ্ছে যে 6 ঘন্টা বা 6.5 ঘন্টার মতো পাবেন। আর এর বক্সে দেওয়া হয়েছে 80 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 2 ঘন্টার কাছাকাছি সময় নিতেছিল। তো সবশেষে যদি এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে 14,500 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার ডিজাইন, ক্যামেরা, ডিসপ্লে এই পার্টগুলো সত্যিকার অর্থেই ভালো ছিল, আমার কাছেও ভালো লেগেছে। তবে সব থেকে ডিসঅ্যাপয়েন্ট করছে যেটা, সেটা হচ্ছে এর পারফরমেন্স পার্ট। এটাতে যে চিপসেটটা দেওয়া হয়েছে, এর আগে টেকনো হচ্ছে তাদের 10,000 টাকা দামের যে স্মার্টফোনগুলো আছে সেইগুলোতে ব্যবহার করছে। ইভেন হচ্ছে বর্তমান সময়ে তো 14,000 টাকা প্রাইস পয়েন্টে ওপ্পো, ভিভো, মিডিয়াটেকের G85 দিতেছে, সেখানে টেকনো কেন নাই? কেননা টেকনো হচ্ছে সবসময় কম প্রাইসে বেটার স্পেক দিয়ে স্মার্টফোন মার্কেটে ছাড়ছে, এখন হচ্ছে যে বেশি প্রাইসে এইটা দিতেছে। তার মানে কি ওপ্পো, ভিভো লাইনে চলতেছে টেকনো? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে হচ্ছে যারা পারফরমেন্স কেন্দ্রিক একটা স্মার্টফোন খুঁজতেছেন তাদের জন্য এই প্রাইস পয়েন্টে এটা অবশ্যই না। তাছাড়া হচ্ছে ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা পার্টের জন্য নিতে চাইলে নিতে পারেন।